আজকে আমরা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 2 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 হিস্ট্রি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো দেখে নিই। এই প্রশ্নোত্তরের পিডিএফগুলো আমাদের সহজ লেসন অ্যাপের মধ্যে দেওয়া থাকবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে চাইলে প্রশ্নোত্তরের পিডিএফগুলো নিতে পারো। পিডিএফগুলো কিন্তু তোমরা পেইড কোর্সের মধ্যে পাবে, ঠিক আছে? সেখান থেকে তোমরা পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারবে। তো চলো আমরা প্রশ্ন এবং উত্তরগুলো দেখে নিই। দেখো 1 নম্বর দাগে কী বলা হচ্ছে, এই প্রশ্নপত্রের সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে। প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে 1 × 10 = 10। কয়ের দাগে বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন চার্লস উড, এলিজা ইম্পে, উইলিয়াম জোন্স না জেমস রেনেল। তো এখানে সঠিক উত্তর কী হবে? জেমস রেনেল বাংলার নদীপথগুলি জরিপ করেছিলেন। কয়ের দেখা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি। সঠিক উত্তর হবে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন কর্নওয়ালিস। এরপর হচ্ছে দেখো গয়ের দেখা সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন দিগম্বর বিশ্বাস, সিধু, বিরসা মুন্ডা না তিতুমির। তো সাঁওতাল বিদ্রোহের নেতা ছিলেন কে? উত্তর এখানটা হবে সিধু ছিলেন সাঁওতাল বিদ্রোহের নেতা। পরের প্রশ্ন হচ্ছে ঘয়ের দাগে ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়, কলকাতায়, বোম্বাইতে। সঠিক উত্তর হবে রিসরায়, ঠিক আছে? হুগলি জেলার রিসরায় প্রথম পাটের কল চালু হয়েছিল আর কি, পাটের কারখানায়। উমর দাগে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর। তো রামমোহন এখানে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন হচ্ছে রামমোহন রায়। এরপরের প্রশ্ন হচ্ছে হিউমের জীবনী রচনা করেন ডাফরিন, ওয়েডারবার্ন না রিপন। তো হিউমের জীবনী রচনা করেন ওয়েডারবার্ন। নেক্সট হচ্ছে পরের প্রশ্ন, বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর, হিন্দু প্যাট্রিয়ট, সোমপ্রকাশ পত্রিকা। তো বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। এরপর হচ্ছে বর্গীয় জ দাগে দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ। এরপর হচ্ছে আবহাব, বেগাশ্রম না অবশিল্পায়ন। তো দাদন বলতে বোঝায় হচ্ছে অগ্রিম অর্থ। নেক্সট সতীদাহ প্রথা রদ আইন পাশ হয় 1820 খ্রিস্টাব্দে, 1828 খ্রিস্টাব্দে, 1829 খ্রিস্টাব্দে না 1856 খ্রিস্টাব্দে। তো সতীদাহ প্রথা রদ এই যে আইন, এটা পাশ হয় 1829 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে, 1906 খ্রিস্টাব্দে, 1907 খ্রিস্টাব্দে না 1855 খ্রিস্টাব্দে। তো সুরাট অধিবেশন অনুষ্ঠিত হয় 1905 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, প্রথম পাটের কল স্থাপিত হয়েছিল হুগলি, হাওড়া না মেদিনীপুর না কাকদ্বীপ। তো এখানে দেখো উত্তর হবে হুগলি, ঠিক আছে? হুগলি জেলার রিসরায়, এটা হবে সঠিক উত্তর। তো এখানে আমাদের অপশানটা হুগলি, এটা সঠিক হবে। এরপর চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল 1784 খ্রিস্টাব্দে, 1793 খ্রিস্টাব্দে না 1770 না 1772 খ্রিস্টাব্দে। তো চিরস্থায়ী বন্দোবস্ত 1793 খ্রিস্টাব্দে চালু হয়। এরপর আর্য সমাজের প্রতিষ্ঠাতা হলেন দয়ানন্দ সরস্বতী, কেশবচন্দ্র সেন, দেবেন্দ্রনাথ ঠাকুর না রামমোহন। তো আর্য সমাজ প্রতিষ্ঠাতা করেন হচ্ছে দয়ানন্দ সরস্বতী। এরপর 2 নম্বর দাগে প্রশ্ন, নির্দেশ মতো নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 10টি প্রশ্নের উত্তর করতে হবে। প্রশ্নের মান 1 করে 1 × 10 = 10। পরের দাগে হচ্ছে ব্রিটিশ আমলে ভারতীয় সেনারা কী নামে পরিচিত ছিল? তো ব্রিটিশ আমলে ভারতীয় সেনারা ব্রিটিশ কোম্পানির সেনা বা সিপাহী বাহিনী নামে পরিচিত ছিল। এরপর ক্ষয়ের দাগে কার নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়? তো দেখো এখানে উত্তর লিখবে পুলিন বিহারী দাসের নেতৃত্বে ঢাকা অনুশীলন সমিতি স্থাপিত হয়। নেক্সট হচ্ছে বাংলার কোথায় প্রথম পাটের কল স্থাপিত হয়? তো উত্তর হচ্ছে বাংলার হুগলি জেলায় রিসরায় প্রথম পাটকল স্থাপিত হয়। ঠিক না ভুল এটা লিখতে হবে। আমিনি কমিশন গঠন করেন ওয়ারেন হেস্টিংস। এটা ঠিক না ভুল? উত্তর হবে ঠিক। এরপর হচ্ছে উলগুলান কথার বাংলা অর্থ কী? তো এখানে দেখো উত্তর লিখবে উলগুলান কথার বাংলা অর্থ হচ্ছে ভয়ঙ্কর বিশৃঙ্খলা। টয়ের দেখা হচ্ছে মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? তো দেখো মহাবিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। পরেরটা হচ্ছে সতীদাহ প্রথা কবে নিষিদ্ধ হয়? তো সতীদাহ প্রথা 1829 খ্রিস্টাব্দে নিষিদ্ধ হয়। মহলবাড়ি বন্দোবস্ত কোথায় চালু হয়? উত্তর লিখবে মহলবাড়ি বন্দোবস্ত উত্তর পশ্চিম ভারতে চালু হয়। এরপর হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হবে। ডিরোজিওর অনুগামীদের ড্যাশ বলা হয়। তো ডিরোজিওর অনুগামীদের নব্য বঙ্গ বা ইয়াং বেঙ্গল বলা হয়। বেমানান শব্দটি খুঁজে বের করো। পণ্ডিতা রমাবাই, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন, ভগিনী শুভলক্ষ্মী, রানী লক্ষ্মীবাই। তো এগুলোর মধ্যে যেটা বেমানান শব্দ সেটা হচ্ছে রানী লক্ষ্মীবাই, এটা হবে। এরপর টয়ের দাগে বাংলাকে ইজরাদারি ব্যবস্থা চালু করেন? উত্তর লিখবে লর্ড ওয়ারেন হেস্টিংস বাংলায় ইজরাদারি ব্যবস্থা চালু করেন। শূন্যস্থান পূরণ করতে হবে। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিল? উত্তর হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি। বেঙ্গল গেজেট সাপ্তাহিক পত্রিকাটি কে প্রকাশ করেন? তো এখানে হবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বেঙ্গল গেজেট
সাপ্তাহিক পত্রিকাটি প্রকাশ করেন? সত্যশোধক সমাজকে প্রতিষ্ঠা করেন, উত্তর লিখবে এখানে সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিরাও ফুলে। পরের প্রশ্ন, কে হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন? এখানে উত্তর লিখবে দেখো নবগোপাল মিত্র হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন 3 নম্বর থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2-3টি বাক্যে, প্রশ্নের মান 2 করে, 4 দেখুন 8 নম্বর দেওয়া আছে। কয়ের দাগে কর্নওয়ালিস কোড কি? দেখো উত্তর লিখবে ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিস 1793 সালে 48টি রেগুলেশন বা আইন জারি করেন। এই রেগুলেশনগুলি কর্নওয়ালিস কোড নামে পরিচিত। এই কোড প্রণয়নের উদ্দেশ্য ছিল ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রের উপযোগী প্রশাসনিক ব্যবস্থা এবং আইন বিধানের প্রবর্তন করা। 1793 সালের 1 মে কর্নওয়ালিস কোড ঘোষিত হয়। এরপর হচ্ছে ক্ষয়ের দাগে সূর্যাস্ত আইন কাকে বলে? তো 1793 সালের চিরস্থায়ী বন্দোবস্তের চুক্তির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন বলে উল্লেখ করা হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এই রীতি সূর্যাস্ত আইন বা সানসেট ল নামে সর্বাধিক পরিচিত। এরপর গয়ের দাগে হচ্ছে তিতুমির কেন বিখ্যাত? তো তিতুমির ওয়াহাবি মতাদর্শে অনুপ্রাণিত হয়ে বারাসাত নারকেলবেড়িয়া অঞ্চলে ওয়াহাবি আন্দোলন শুরু করেন। তিনি স্থানীয় জমিদার নীলকর ও ব্রিটিশ প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন সংগঠিত করেন। বারাসাত অঞ্চলে একটি বাঁশের কেল্লা বানিয়ে তিতুমির নিজে বাদশাহ উপাধি নেন এবং ঘোষণা করেন কোম্পানি সরকারের শাসন শেষ হয়ে আসছে। 1831 খ্রিস্টাব্দে বারাসাত বিদ্রোহ দমন করার জন্য ব্রিটিশ বাহিনী কামান দেগে বাঁশের কেল্লা ধ্বংস করে দেয়। ঠিক আছে, এটা বাহিনী হবে। ঠিক আছে, ঘরের দাগে চিরস্থায়ী বন্দোবস্তের 2টি ত্রুটি উল্লেখ করা। তো উত্তর লিখবে 1 নম্বর দিয়ে সরকারের লোকসান। সরকারের রাজস্ব নির্ধারণ সুনির্দিষ্ট হওয়ার ফলে ভবিষ্যতের রাজস্ব থেকে সরকার আয় বৃদ্ধির সম্ভাবনা বন্ধ হয়ে যায়। 2 নম্বর হচ্ছে কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। এগুলো হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের কুফল। এরপর হচ্ছে অবশিল্পায়ন বলতে কী বোঝো? উত্তর লিখবে 19 শতাব্দীতে একদিকে ইংল্যান্ডে শিল্প বিপ্লব, অন্যদিকে কোম্পানির অসম শুল্ক নীতি ও অত্যাচার, এবং অন্যদিকে দেশীয় অভিজাত শ্রেণীর অবক্ষয়ের ফলে বাংলার তাঁত বস্ত্র শিল্পসহ অন্য শিল্পের কারিগররা ব্যাপক বিপর্যয়ের মুখে পড়েছিল। একেই অবশিল্পায়ন বলা হয়। পরের প্রশ্ন হচ্ছে চয়ের দাগে হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে কী বোঝো? তো হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব বলতে বোঝায় হিউম ও ডাফরিনের ষড়যন্ত্রেই নাকি জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়েছে। হিউমের জীবনীকার ওয়েডারবানের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই তত্ত্ব হিউম ডাফরিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। নেক্সট হচ্ছে দেখো 4 নম্বর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 4-5টি বাক্যে উত্তরগুলোকে লিখতে হবে। ঠিক আছে, প্রশ্নের মান 3 নম্বর করে 3, 4, 12 নম্বর দেওয়া আছে। তো কয়ের দাগে ব্রিটিশ প্রেসিডেন্সি ব্যবস্থা কাকে বলে? দেখেন উত্তর লিখবে দেখো ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের বাণিজ্যিক স্বার্থে ভারতীয় উপমহাদেশে কতগুলি ঘাঁটি তৈরি করেছিল। ঘাঁটিগুলির মধ্যে প্রধান ছিল মাদ্রাজ, বোম্বাই, কলকাতা। এই ঘাঁটিগুলিকে কেন্দ্র করেই 3টি প্রেসিডেন্সি তৈরি হয়েছিল। প্রেসিডেন্সিগুলি থেকেই ব্রিটিশ কোম্পানি বাণিজ্যিক কার্যকলাপ এই প্রেসিডেন্সিগুলো থেকে ব্রিটিশ কোম্পানির বাণিজ্যিক কার্যকলাপ চলত। ব্রিটিশ কোম্পানির প্রেসিডেন্সি কেন্দ্রিক কার্যকলাপকে প্রেসিডেন্সি ব্যবস্থা বলা হয়। পরের দেখা হচ্ছে অবশিল্পায়নের 3টি কারণ লেখো। তো অবশিল্পায়নের কারণ হচ্ছে অবশিল্পায়নের একাধিক কারণ রয়েছে। এগুলি হচ্ছে 1 নম্বর কাঁচামালের রপ্তানি। ভারত ইংল্যান্ডের কারখানায় খোলা বাজার ও কাঁচা মাল সরবরাহের উৎসে পরিণত হয়। ভারত থেকে তুলা, নীল, কফি, চা, রেশম প্রভৃতি ইংল্যান্ডে পাঠানো হতে থাকে। ফলে কাঁচামালের অভাবে দেশীয় শিল্পের অগ্রগতি ব্যাহত হয়। 2 নম্বর হচ্ছে সুতি বস্ত্রের শুল্ক আরোপ। ইংল্যান্ড সহ বিশ্বের বিভিন্ন দেশে ভারতের বস্ত্র শিল্পের ব্যাপক চাহিদা ছিল। ভারতীয় বস্ত্রের চাহিদা হ্রাস করে বিলাতি বস্ত্রের চাহিদা বৃদ্ধির উদ্দেশ্যে ব্রিটিশ সরকার ভারত থেকে ব্রিটেনে রপ্তানি করা সুতি বস্ত্রের উপর উচ্চ হারে শুল্ক চাপায়। এর ফলে ব্রিটেনে ভারতীয় সুতি বস্ত্রের মূল্য বেড়ে গেলে এর চাহিদা হ্রাস পায়। 3 নম্বরে হচ্ছে অসম শুল্ক নীতি। কোম্পানি নিজে বিভিন্ন কর্মের উপর শুল্ক ছাড়ের সুবিধা নিলেও ব্রিটিশ সরকার বিভিন্ন দেশীয় শিল্পকর্মের উপর বিশাল পরিমাণে শুল্ক চাপিয়ে দেয়। ওকে, গয়ের দাগে স্যার সৈয়দ আহমেদ খানের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য কী ছিল? তো স্যার সৈয়দ
আহমেদের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য ছিল 1 নম্বর মুসলমান সমাজে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটানো, 2 নম্বর হচ্ছে আধুনিক যুক্তিবাদ ও বিজ্ঞানের চোখ দিয়ে কোরআনকে ব্যাখ্যা করা, 3 নম্বর অন্ধবিশ্বাস দূর করা। তো এগুলি ছিল স্যার সৈয়দ আহমেদ খানের সংস্কারগুলির প্রধান উদ্দেশ্য। ঘরের দেখা হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব বাংলার কৃষক সমাজের উপর কীরূপ ছিল আর কি, এটা লিখতে হবে। তো চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমিদারকে জমির মালিকানা দেওয়া হলেও জমিতে কৃষকের কোনো অধিকার ছিল না, ফলে জমিদার বেশি রাজস্ব পাওয়ার আশায় চাষিকে ঘন ঘন জমি থেকে উৎখাত করত। চাষির রাজস্ব বাকি পড়লে জমিদার সেই চাষের জিনিসপত্র নিলাম করত। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। এরপর দেখো অঙ্গর দাগের প্রশ্ন, বাংলার শিক্ষা সংস্কারের ক্ষেত্রে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা কী ছিল? তো 1 নম্বর হচ্ছে ইংরেজি শিক্ষা। সংস্কৃত কলেজের শিক্ষক হিসাবে সংস্কৃত পঠন পাঠনের পাশাপাশি ইংরেজি শিক্ষাকে অবশ্যম্ভাবী করে তোলেন, সেই সঙ্গে কলেজে ভর্তি বিষয়ক নিয়মকানুনকে সর্বজনীন করে তোলেন। 2 নম্বর হচ্ছে জনশিক্ষা প্রচারের উদ্দেশ্যে তিনি রচনা করেন কথামালা ও বোধোদয় প্রভৃতি গ্রন্থ। তার বর্ণপরিচয় বাংলা ভাষা শিক্ষার প্রাথমিক অবলম্বন হিসাবে স্বীকৃত হয়। এরপর 3 নম্বর নারী শিক্ষা। বিদ্যাসাগর উপলব্ধি করেছিলেন যে অশিক্ষা ভারতীয় নারী জাতির দুর্দশার মূল কারণ, তাই তিনি বুঝেছিলেন ভারতীয় সমাজের জীবনে উন্নতির জন্য নারী শিক্ষা অপরিহার্য। এই উদ্দেশ্যে তিনি দেশের বিভিন্ন স্থানে 35টি নারী বিদ্যালয় স্থাপন করেন। ঠিক আছে, এবার দেখা হচ্ছে মুসলমান সমাজের সংস্কারের জন্য স্যার সৈয়দ আহমেদ খান কী করেছিলেন? রাজা রামমোহনের মতো স্যার সৈয়দ আহমেদ খান তার সমস্ত রক্ষণশীলতার বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেন। তিনি মুসলমান সমাজকে অজ্ঞতা, কুসংস্কার এবং গোলামির হাত থেকে মুক্ত করার জন্য নিরবচ্ছিন্নভাবে সংগ্রাম চালাতে থাকেন। কোরআনকে তিনি একমাত্র প্রামাণ্য গ্রন্থ বলে মনে করতেন। তিনি আধুনিক চিন্তা ও যুক্তির আলোকে কোরআনের ব্যাখ্যা দেন। তিনি মুসলমান সমাজের পীর ও মুরাদি প্রথার কঠোর সমালোচনা করেন। তিনি মুসলমান নারী সমাজের প্রগতির উপর জোর দেন। তিনি মুসলমান বিবাহ নীতি ও তালাক প্রথার তীব্র নিন্দা করেন। এরপর 5 নম্বর থেকে যে কোনো 2টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 8-10টি বাক্যে প্রশ্নের মান 5 নম্বর করে 5 থেকে 10 নম্বর দেওয়া আছে। পরের দেখা হচ্ছে ভারতে ব্রিটিশ সরকারের রেলপথ নির্মাণের উদ্দেশ্য কী ছিল? তো ভারতে রেলপথ স্থাপনের উদ্দেশ্যগুলি ছিল, 1 নম্বর হচ্ছে অর্থনৈতিক উদ্দেশ্য। তো অর্থনৈতিক উদ্দেশ্যের মধ্যে 1 নাম্বার এ হচ্ছে ইংল্যান্ডের শিল্প বিপ্লবের ফলে যে কারখানা তৈরি হয়েছিল সেই কারখানাগুলোতে ভারতের কাঁচামাল সহজে ও সুলভে বন্দরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রেলপথ স্থাপন করা হয়। নাম্বার বি হচ্ছে ইংল্যান্ডের কারখানায় উৎপাদিত পণ্য দ্রুত ভারতে পৌঁছে দেওয়া। 3 নাম্বার সি শিল্প বিপ্লবের ফলে ব্রিটিশ পুঁজিপতিদের হাতে জমা উদ্বৃত্ত পুঁজি রেলপথ সহ অন্যান্য নানা ক্ষেত্রে লগ্নির ব্যবস্থা করা। এরপর হচ্ছে নাম্বার ডিতে লিখতে দেখো ভারতবর্ষে ইংরেজদের কর্মসংস্থানের নতুন নতুন সুযোগ সৃষ্টি করা। ঠিক আছে, এরপর 2 নম্বর পয়েন্ট রাজনৈতিক উদ্দেশ্য। তো নাম্বার এ দিয়ে লিখছি সুবিশাল ভারতীয় সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলের মধ্যে দ্রুত যোগাযোগ স্থাপন করা, এটা একটা রাজনৈতিক উদ্দেশ্য। নাম্বার বি রাজনৈতিক নিয়ন্ত্রণ সুপ্রতিষ্ঠিত করা। নাম্বার সি হচ্ছে প্রশাসনিক কাজে দ্রুত তদারকি করা। এরপর নাম্বার 3 দিয়ে দেখো সামরিক উদ্দেশ্য। এদের মধ্যে এই উদ্দেশ্যগুলির মধ্যে নাম্বার এ হচ্ছে ভারতের বিভিন্ন অংশে বিদ্রোহ দমনের উদ্দেশ্যে দ্রুত সেনাবাহিনী পাঠানো। নাম্বার বি বহিঃশত্রুর আক্রমণ থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করা। নাম্বার সি হচ্ছে সেনাবাহিনীর কাছে দ্রুত খাদ্য রসদ ও অস্ত্রশস্ত্র পাঠানো। নাম্বার 4 নম্বর হচ্ছে বিপর্যয় মোকাবিলা। ঔপনিবেশিক ভারতে দুর্ভিক্ষ সহ নানা প্রাকৃতিক বিপর্যয় ছিল নিয়মিত ঘটনা। এইসব বিপর্যয় মোকাবিলা করার জন্য দ্রুত ত্রাণ ও খাদ্য পৌঁছানোর জন্য রেল যোগাযোগ অপরিহার্য ছিল। তো এই সমস্ত কারণে ভারতে রেলপথ যে স্থাপন করেছিল ব্রিটিশরা এইগুলো ছিল তার উদ্দেশ্য। 6 নম্বর দাগে রয়েছে নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অবদান আলোচনা করুন। তো নারী শিক্ষা প্রসারে ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম ব্যাপক উদ্যোগ নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উপলব্ধি করেন যে নারী জাতির উন্নতি না ঘটলে বাংলার সমাজ ও সংস্কৃতির প্রকৃত উন্নতি সম্ভব নয়। সমাজের উন্নতির জন্য নারীদের মধ্যে শিক্ষার ব্যাপক প্রসার ঘটানো দরকার। প্রাথমিক উদ্যোগ মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠায় বিদ্যাসাগরের প্রথম গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল ড্রিঙ্ক ওয়াটার বিটনের সঙ্গে যৌথভাবে কলকাতায় 1849 খ্রিস্টাব্দে হিন্দু বালিকা বিদ্যালয় বর্তমান বেথুন কলেজ সেটা তিনি প্রতিষ্ঠা করেন।
বিদ্যাসাগর 1857 খ্রিস্টাব্দে বর্ধমান জেলায় মেয়েদের জন্য একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। পরের পয়েন্ট হচ্ছে স্ত্রী শিক্ষা বিধায়িনী সম্মেলনী প্রতিষ্ঠা। গ্রামাঞ্চলে নারীদের মধ্যে শিক্ষার প্রসারেও বিদ্যাসাগর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই উদ্দেশ্যে তিনি বাংলার বিভিন্ন জেলায় স্ত্রী শিক্ষা বিধায়িনী সম্মেলনী প্রতিষ্ঠা করেন। বিভিন্ন জেলায় বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠান। তিনি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে 1858 খ্রিস্টাব্দের মধ্যে নদিয়া, বর্ধমান, হুগলি ও মেদিনীপুর জেলায় 35টি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এগুলিতে 13,000 ছাত্রী পড়াশোনা করতো। তার ব্যক্তিগত ব্যয়ে বিদ্যালয়গুলো চলতো, অর্থাৎ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যক্তিগত ব্যয়ে এই বিদ্যালয়গুলি কিন্তু চালানো হতো আর কি। এরপর হচ্ছে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা। বিদ্যাসাগর পরবর্তীকালে বিভিন্ন স্থানে আরও কয়েকটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। মা ভগবতী দেবীর স্মৃতিতে বিদ্যাসাগর 1890 খ্রিস্টাব্দে নিজ গ্রাম বীরসিংহে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। উপসংহারে দেখো আমরা লিখছি, নারী শিক্ষা প্রসার ঘটিয়ে তাদের শৃঙ্খল মোচনী হয়ে উঠেছিল বিদ্যাসাগরের জীবনের ব্রত। তাই দেখা যায় যে জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি নারী শিক্ষার প্রয়াস থেকে সরে আসেননি। এরপরের প্রশ্ন গয়ের দাগে, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল ও কুফল কী ছিল? তো চিরস্থায়ী বন্দোবস্তের সুফল হচ্ছে 1 নম্বর বার্ষিক আয় নিশ্চিতকরণ। চিরস্থায়ী বন্দোবস্ত চালু হওয়ার ফলে সরকারের বার্ষিক আয় নিশ্চিত হয়। 2 নম্বর কৃষির উন্নতি। এই বন্দোবস্তের ফলে কৃষিতে উন্নতি ঘটে, ফলে কৃষিযোগ্য জমির পরিমাণও বৃদ্ধি পায়। 2 নম্বর এরপর হচ্ছে দেখো চিরস্থায়ী বন্দোবস্তের কুফলগুলো আমরা লিখছি। 1 নম্বর হচ্ছে পুরনো জমিদারদের উচ্ছেদ। এই ব্যবস্থায় সূর্যাস্ত আইন অনুসারে নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে সরকার কোষাগারে রাজস্ব জমা দিতে না পেরে পুরনো বহু জমিদার তাদের জমিদারি হারায়। 2 নম্বর কৃষকদের দুরবস্থা। জমিদাররা কৃষকদের উপর প্রবল অত্যাচার চালিয়ে নির্ধারিত রাজস্বের চেয়ে অনেক বেশি রাজস্ব আদায় করার ফলে কৃষকদের অবস্থা খুবই করুণ হয়ে ওঠে। ঠিক আছে, এটা করুণ হবে, করুণা দেওয়া আছে, করুণ হয়ে ওঠে। ঠিক আছে, নেক্সট হচ্ছে ঘয়ের দাগে, রেলপথ নির্মাণ কিভাবে ভারতীয়দের ঔপনিবেশিক শাসনের প্রতি অসন্তোষের কারণ হয়ে উঠেছিল? তো রেলপথ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ব্রিটিশ সরকারের স্বার্থ রক্ষা। এই প্রকল্পের ফলে ব্রিটেনের অর্থনীতি চাঙ্গা হয়েছিল। রেলপথ বানানোর জন্য সমস্ত সরঞ্জাম, লোহা, এমনকি কয়লাও ব্রিটেন থেকে আনা হতো। রেলপথ নির্মাণ সংক্রান্ত সাধারণ প্রযুক্তিগুলি ভারতীয়দের শেখানো হতো, কিন্তু এর উন্নত প্রযুক্তির শিক্ষা থেকে ইচ্ছাকৃতভাবে ভারতীয়দের সরিয়ে রাখা হতো। এজন্য বিদেশ থেকে দক্ষ ব্যক্তিদের নিয়ে আসা হতো। এছাড়া রেলপথ বসাতে গিয়ে স্বাভাবিক জল নিকাশি ব্যবস্থার ক্ষতি হয়, ফলে নানা রকম সংক্রামক ব্যাধি রেলপথের সঙ্গে ছড়িয়ে পড়ে। রেলপথ নির্মাণ করতে গিয়ে অনেক গাছ ও জঙ্গল কাটা পড়ায় পরিবেশ দূষিত হয়। তাছাড়া অরণ্যবাসী বিভিন্ন জনগোষ্ঠীর জমি, জীবিকা ও সামাজিক মর্যাদায় আঘাত করে এই রেলপথ নির্মাণ। ফলে রেলপথ নির্মাণ ঔপনিবেশিক শাসনের প্রতি একটি অসন্তোষের কারণ হয়ে ওঠে। তো দেখো, আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর সেকেন্ড ইউনিট টেস্ট 2025 সালের ইতিহাস বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ একটি প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করলাম। প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করে নেবে। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এর পিডিএফ ফাইল পেতে চাইলে সহজ রেশন অ্যাপটিকে ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে এর পিডিএফগুলো নিতে পারো। সেগুলো তোমরা পেইড কোর্সের মধ্যে কিন্তু পিডিএফগুলো দেওয়া থাকবে, পিডিএফগুলো তোমরা ডাউনলোড করে নিতে পারবে। আর যদি এই চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনে প্রেস করে অল অপশানটিকে অবশ্যই সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ভিডিওটিতে লাইক করবে আর ভিডিওটিকে বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। কমেন্ট বক্সে নিজেদের মতামত লিখে জানাবে। ঠিক আছে, আজকে আমরা ভিডিওটিকে এখানেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।